ইলিশ মাছটাকে মশলার সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বাটা হয়ে গেছে, জলবাটিতে রেখে দেব। মাত্র 10 মিনিটে ইলিশের এই রেসিপিটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অনেকটাই সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। নিশ্চয়ই ভিডিওটা প্রথমেই দেখে বুঝেছেন যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল কিন্তু চলছে এখন, আর বর্ষাকাল মানেই কিন্তু ইলিশকে কিন্তু বর্ষার রানী বলা হয়। তবে এমনভাবে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো বা জোরে জোরে মানে প্রচুর পরিমাণে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় এগারটুকু যদি ইলিশ মাছ না খাওয়া হয় না, মনটা যেন কীরকম করে। তার জন্য তোমাদের দাদাভাই আজকে দোকান থেকে ফেরার পথে ইলিশ কিনে এনেছে। আজকে এই ইলিশের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, আর বিভিন্ন রকম মশলা দিয়েও খেয়েছি ইলিশটাকে। তবে ইলিশটাকে আজকে আমি যেভাবে রান্না করব তার স্বাদ একদমই একটা রাজকীয় স্বাদ হবে, ভীষণ মজার একটা স্বাদ হবে। আর রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদেরও সেটা খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। তো প্রথমেই ইলিশ মাছটা কেটে নেব, তারপর বলছি যে এই ইলিশ মাছ দিয়ে আজকে আমি কি রান্না করব। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। বাইরেই কিন্তু ইলিশ মাছটা কাটতে বসতাম, খুবই ভালো লাগতো যে বাইরের আলোয় কাটবো। তবে এমন বৃষ্টি পড়ছে না, ক্যামেরাতে একটু অসুবিধা হবে আর নিজেও ভিজে যাব। তার জন্য রান্নাঘরে গিয়েই কিন্তু ইলিশ মাছটা কাটবো। আমি কিন্তু আগে থেকেই কলা পাতা কেটে এনেছি ইলিশ কাটার জন্য। যদিও ইলিশগুলো খুব একটা বড় নয়, তবে ইলিশ ছোট হোক বা বড় হোক, ইলিশ তো ইলিশ, তার স্বাদ কিন্তু একই থাকে। ইলিশগুলো আবার একদম ছোট বললে কিন্তু চলবে না, এক একটা কিন্তু 350-400 গ্রাম করে রয়েছে দেখুন। খুব বড় ইলিশ যদি হয় তার স্বাদের একটু পার্থক্য হয়ে থাকে, তবে খুব বড় ইলিশ আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারে কিনে খেতে পারবো না। ইলিশের যে ভীষণ দাম, তবুও এই অল্প দামের মধ্যে হলেও ইলিশ খাওয়ার ইচ্ছা কিন্তু প্রত্যেকেরই থাকে। চলুন তাহলে মাছগুলো কেটে নিই। আর ইলিশ মাছ আগেকে কিন্তু আমার ঠাকুমা বলতো ইলিশ মাছ কিন্তু কাটার পরে ধুতে নেই। সব রকমের মাছ কিন্তু আমরা কাটার পর ধুয়ে নেব ভালো করে। ইলিশ মাছটা ভালোভাবে দুদিকের পাখনা কেটে লেজ কেটে ইলিশের আঁশটা তুলে ধুয়ে নিয়ে পর ইলিশটাকে কাটবো। কাটার পর একদমই ধোয়া যাবে না, ইলিশের স্বাদ নাকি চলে যায়, স্বাদটা কমে যায় কাটার পর যদি ধোয়া হয়। তো আমি কিন্তু সেই মতো প্রথমেই ইলিশের পাখনাগুলো আর ইলিশের আঁশটা তুলে নেব। এই বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছের ভাজা খেতে হবে, সেই খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। তবে আজকে কিন্তু খিচুড়ি বানাইনি, আজকে কিন্তু ইলিশ মাছের এমন একটা রেসিপি বানাবো গরম গরম ভাতের সঙ্গে ভীষণ মজার লাগবে সেই রেসিপিটা। একই মাছ আর একই রান্নার পূজারি, তবুও কিছু কিছু সময় স্বাদের পার্থক্য হয়। মাছটা কিন্তু একই থাকবে, কিন্তু বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করলে না তার স্বাদটা এতটাই আলাদা হয়, না রান্না করে খেলে পর বোঝা যাবে না। ঠিক সেরকম আজকের ইলিশটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করব। আঁশটা পরিষ্কার হয়ে গেছে, লেজটা কেটে নেব। এইবার এটাকে সাইডে রেখে দেব, আবার একটা একই রকমভাবে কেটে নেব। মনে হচ্ছে এটাতে ডিম রয়েছে। তিনটে মাছের আঁশ ছেড়িয়ে নিয়েছি ভালোভাবে দেখুন। আর ইলিশ মাছ কাটাটাও কিন্তু জানতে হয়। এই যে দেখুন একটা কাঁটা কাঁটা ভাব, এগুলো যদি থেকে যায় না খাওয়ার সময় একটু অসুবিধা হয়। তো এগুলো আমি বঁঠিতে এক সাইড ধরে এরকমভাবে কেটে নেব। বঁঠিতে যদি খুব সুন্দর ধারালো হয় না, এটা খুব সহজে কাটা হয়ে যায় কিন্তু। এই যে দেখুন লম্বা একটা কাঁটা কাঁটা অংশ, এটা ফেলে দিলে পর খাওয়ার সময় ভীষণ ভালো লাগে। তিনটে মাছ আমি কেটে নিয়েছি, আর শিরের এই যে পেটের দিকের কাঁটাগুলো সেগুলোও কেটে নিয়েছি। এইবার এই দিকের আঁশটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর মাছগুলোকে ধুয়ে নেব।
বড় দেখে একটা পাত্র নিয়েছি মাছগুলোকে ধোয়ার জন্য। খুব সুন্দর পরিষ্কার করে একবারের জায়গায় দুবার ভালোভাবে ধুয়ে নেব, যাতে একটাও মাছ থেকে না যায়। এই যে দেখুন, কাটার পরে মাছগুলো আঁশ ছাড়ানোর পরেও না লেজের দিকটাতে একটু আঁশ থেকে যায়। প্রত্যেকটা লেজের দিক আমি ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেব, যেহেতু দ্বিতীয়বার আর ধোয়া হবে না। তো এখনই আমি কিন্তু দুইবার ধুয়ে নেব। এই যে মাথার এই অংশটাতে, এটাতে কিন্তু আঁশ থেকে যায়, তার জন্য। আজকে কিন্তু সারা দিন সকাল থেকে একদম প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আবার এখন কিন্তু সেটা একটু কমে গিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এইরকম বৃষ্টির দিন মানেই কিন্তু ইলিশের একটা ছোঁয়া থাকতেই হবে ভাতের থালিতে, না হলে একদম মনটা ভরবে না। সেই ভেবেই কিন্তু ইলিশ মাছটা এনেছে। এইবার এই জলটা ফেলে দেব। সেটা ফেলে আবার একবার জল দিয়ে দিয়েছি। কি সুন্দর পরিষ্কার দেখুন, আগেরটা একটু হলেও ঘোলা ছিল। এইবার এটা একবার ধুয়ে ফেলেই কিন্তু কাটতে শুরু করবো ইলিশগুলো। জল ঝারিয়ে আবার কলা পাতায় রেখে দিচ্ছি। ইলিশের গন্ধ পেয়ে বাবু চলে এসছে। যা ওর বাবা কালো পেপারে করে মাছটা এনেছে, ও বুঝেছে নিশ্চয়ই। বাবা, মাছ মাংস তুমি কি কিছু এনেছো? তার বাবা বলছে মাছ এনেছি। তখন বলছে আবার কি মাছ এনেছো, এরকম বাবাকে প্রশ্ন করছে। আমাদের বাবু একটু খেতে ভালোবাসে, তাই তো? ভোজন রসিক মানুষ হয়। মা রান্না করতে ভালোবাসে, বাবা ক্যামেরা করতে ভালোবাসে, আবার বাবু খেতে ভালোবাসে। আমাদের সঙ্গে কাজু বাদাম আছে পেপারে, ফ্রিজে নয়, ফ্রিজের ওপরে বলো। আর আমরা এতই খেতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমাদের সঙ্গে আমাদের শাশুড়ি মা থাকতে থাকতে খাওয়াটাকেই একদম মানে মানে খেতে প্রত্যেকে ভালোবাসি, তবে ভোজন রসিক মানুষ হয়ে উঠেছে। এইবার চলো কাটি। আর আর সেই আর আর যদি মাংস রান্না হয় খাওয়া হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেলটা কিন্তু একদমই কেউ ফেলে দেয় না, জানেন তো? অনেকে আছে ইলিশ মাছের তেল খেতে এত ভালোবাসে, এত ভালোবাসে, তেলের ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই যে তেল, আমি কিন্তু এটা ফেলবো না, এটা রেখে দেবো। আর এই যে ফুলকোটা, এটা ফেলে দেবো। খুব বেশি বড় সাইজ করব না, একটু রিং রিং সাইজে কেটে নেব। মাছগুলো আমি কেটে নিয়েছি দেখুন। এইবার কিন্তু এই ইলিশ মাছ রান্না করার জন্য যে প্রয়োজনীয় মশলার দরকার রয়েছে, এইবার সেগুলো রেডি করব। একদমই আমি শিলনোড়া ধুয়ে শিলনোড়ার কাছেই বসে পড়েছি। ইলিশ মাছ আজকে আমি যে রান্না করব আপনাদেরকে বলেছি, কি রান্না করব কিন্তু একদমই বলিনি। তো এবার বলি, আজকে ইলিশ মাছের পোস্ত ভাপা বানাবো। ইলিশের কিন্তু সর্ষে ইলিশ খেয়েছেন, ইলিশের অনেক রকম রেসিপি খেয়েছেন। আজকে আমি বানাবো পোস্ত ভাপা। তো পোস্তটা আনা হয়েছিল, বাবু কোথায় রেখে দিল কি জানি। বর্ষার রানী ইলিশ, সেই ইলিশ দিয়ে আজকে পোস্ত ভাপা বানাবো। পোস্ত ভাপা বানানোর জন্য আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি, কিছুটা সর্ষে নিয়েছি, কিছুটা চালমগজের দানা নিয়েছি, আর মাঝখানে রয়েছে পোস্ত। আর আজকে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই ভাপা বানাবো। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। শিলনোড়াই তো বসে পড়েছি, সবগুলো একের পর এক বেটে নেব। বেটে কিন্তু একসঙ্গে একটা বাটিতেই নিয়ে নেব। প্রথমেই চালমগজটা বেটে নেব। প্রথমে আমি একটু জল দিয়ে নিয়েছি, এইবার বাটবো। আর হ্যাঁ, একটা কথা আপনাদের বলি, আমি কিন্তু পোস্ত ভাপা বানাচ্ছি, এখানে কিছুটা সরষের ব্যবহার আমি করছি। আপনারা চাইলে একদমই সরষের ব্যবহার নাও করতে পারেন। আমি একটু ইচ্ছে করেই সরষেটা দিয়েছি, যাতে গ্রেভিটা আরও একটু ভালো হয়, তার জন্য দিয়েছি। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। অনেকেই কিন্তু সর্ষে পোস্ত একসঙ্গে খেতে চায় না, সেক্ষেত্রে সর্ষেটা কিন্তু বাদ দেওয়া যেতেই পারে। চালমগজ আর সর্ষে আমি বেটে নিয়েছি। এইবার একসঙ্গে কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, কি করছো বাবু?
বাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি শিলনোড়ায় বেটেছি, আপনারা চাইলে এটা মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। অনেকে আবার বলে ইলিশ মাছে নাকি আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে ইলিশ মাছের যে নিজস্ব স্বাদ বা গন্ধ দুটোই নাকি হারিয়ে যায়। তো ইলিশ মাছটাকে ঠিক এরকমভাবে যদি রান্না করা যায় না, একদম সঠিক মতো তার স্বাদ বা গন্ধ দুটোই পাওয়া যায়। হয় ভাপাতে হবে পোস্ত দিয়ে, নয়তো সর্ষে বাটা দিয়ে ইলিশ করতে হবে, এরকমই কোনো কিছু ইলিশ দিয়ে করতে হবে। বাটা তো কমপ্লিট হয়ে গেছে, এইবার ইলিশ মাছটার সঙ্গে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে ম্যারিনেট করব। ইলিশ মাছের পিসগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কার ব্যবহার করছি না, আপনারা চাইলে সেটা করতে পারেন। এইবার দিয়ে দেব বেটে রাখা মশলা। আমি একদম যে শক্ত শক্ত যেটা সেটাই নিচ্ছি, আর এর যে জলটা এটা কিন্তু আমি পরে দেব। আর এর ওপরে দিয়ে দেব সরিষার তেল। ইলিশ কিন্তু সরিষার তেল ছাড়া ঠিকঠাক জমে না, ইলিশ মানেই কিন্তু সরিষার তেল। বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেব, যেহেতু আমি ইলিশটা ভাপাবো তো কিছুটা সরিষার তেল আমি দিয়ে দিলাম। এইবার এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এই মশলাগুলো আর ইলিশ মাছের পিসগুলোর সঙ্গে। মাখতে মাখতে দেখুন প্রায় সবগুলো পিস কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। যখনই মাছের ভাপা বানাবেন এরকমভাবে মশলা মেখে 10 মিনিটের জন্য রেখে দেবেন, সেই ভাপার স্বাদ কিন্তু একদম আলাদা হয়। এদিকে কিন্তু ইলিশ ভাপা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। এইবার উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াইটা উষ্ণ গরম হয়েও গেছে। এইবার কিছুটা তেল দেব, সরিষার তেল, খুব বেশি নয়, সেখানে আমি ম্যারিনেট করেছি। কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব বেটে রাখা মশলার বাটিতে যেটুকু মশলা জল ছিল তার সঙ্গে আমি এক্সট্রা একটু জল অ্যাড করেছি, সেটা দিয়ে দেব। কড়াইটা খুব বেশি আঁচ করে আমি যদি এই জলটা দিতে যাই না, তাহলে কিন্তু জলটা চারদিক থেকে ছড়িয়ে পড়বে কড়াইটা গরম হওয়ার কারণে। তার জন্য উষ্ণ গরম অবস্থাতে আমি জল দিয়ে দিয়েছি। আমি বলছি কিন্তু ভাপা হবে, তবে কড়াইতে এরকমভাবে কেন জল ঢালছি, আজ আমি কড়াইতেই ভাপা বানাবো। এদিকে কিন্তু ম্যারিনেট করা মাছগুলো 10 মিনিট পার হয়ে গেছে, তার জন্য আমি একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে দেব। ইলিশ মাছের ভাপাটা মূলত টিফিন কৌটাতে বানাতে হয়, তবে আমার যে বন্ধুদের কাছে হাতের কাছে টিফিন কৌটা নেই, তবে তারা কি ইলিশ মাছের ভাপা খেতে পারবে না? তাদের জন্য কিন্তু আজকে আমি এই পদ্ধতিতে ইলিশ মাছের ভাপাটা বানাচ্ছি। টিফিন কৌটা কিন্তু আমারও আছে, তবে কড়াইতেও ইলিশ মাছের ভাপা যে হয় আর সেটার স্বাদও যে খুবই ভালো হয়, আজ আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইবার এই যে প্লেটটা, অনেক মশলা কিন্তু লেগে আছে, এগুলো একদম ফেলে দেওয়া যাবে না। এই প্লেটটা আর আমার হাতটা ভালোভাবে ধুয়ে জলটা দিয়ে দেব। এটা কিন্তু নাড়ানাড়ির কোনো ব্যাপার নেই, যেহেতু ভাপা আমি একবারও এই মুহূর্তে খুন্তির ব্যবহার করব না। আর একটুখানি জল দেব। যদি টিফিন কৌটাতে জলের মধ্যে আমরা যখন বসাই তখন কিন্তু সামান্য জল দিলে সেটা জলের ভাপে সেদ্ধ হয়ে যায়। এটাতে যেহেতু ডাইরেক্ট আগুনটা লাগছে না, একটু বেশি করে কিন্তু জল দিতে হবে এই ভাপাতে। তো হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি। ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, পাকা ও কাঁচা লঙ্কা কয়েকটা ওপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি কিন্তু ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনাটা কিন্তু 15 মিনিটের আগে একদমই খুলবো না। এইবার উনুনের আঁচটাকে একদমই কমিয়ে লো আঁচে এটা 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। প্রায় কিন্তু 15 থেকে 16 মিনিট হয়ে গেছে। ওয়াও, যা ঢাকনা খুলে দিয়েছে না, কি সুন্দর একটা সেন্ট উঠছে ইলিশের। ইলিশ ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, দেখেই কিন্তু মনে হচ্ছে ইলিশ মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর একদম হালকা আঁচে কিন্তু আমি দিয়েছি, এখনও পর্যন্ত টুপটুপ করে ফুটছে দেখুন। ঠিক এই রকম আঁচেই কিন্তু ইলিশটাকে ভাপাতে হবে। চলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিই। বর্ষার দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোস্ত ইলিশ।
কতটা সহজভাবে এই পোস্ত ইলিশ রান্না হয়ে যায় দেখলেন তো। আর কত অল্প সময়ের মধ্যে টিফিন কৌটোয় ভাপাতে গেলে তবু একটুখানি সময় লাগে, কড়াইতে এরকম ভাপাতে গেলে আরও একদম অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু ইলিশ ভাপা রেডি হয়ে যায়। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর যদি আপনাদের এই ভিডিওগুলো আরও নতুনভাবে ইলিশ রান্নাটা দেখতে ইচ্ছে করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিন্ন ধরনের রান্নার রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বর্ষায় একবার হলেও এরকমভাবে ইলিশ মাছের ভাপা বানিয়ে খান। টাটা।